আমার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তূর্ণার। তূর্ণা সম্পর্কে আমার ফুফাতো বোন হয়। আব্বুর আম্মুর ৩ ভাই ১ বোন। তার মধ্যে তূর্ণার আম্মু মানে আমার ফুপি, সে হচ্ছে সবার ছোট। তূর্ণা মেসেজটা পাঠিয়েছে, "মায়ু, আমরা আগামী মাসে বিডিতে ব্যাক করছি। তাই তৈরি থাকিস। বিডিতে আসা মাত্রই আমার আদ্রের বিয়ে হবে।" বিয়ের কথাটা শুনে একটুও চমকালাম না, কারণ তূর্ণা আর আদ্র ভাইয়ার বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে। যদিও আদ্র ভাইয়া এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে, যদি তূর্ণার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমাকে ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে আমার তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়, জানি না কেন। হয়তো তার প্রতি মায়া জন্মে গেছে। এসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই। কিছুক্ষণ আয়ান ভাইয়া এসে আমার হাত পায়ের ব্যান্ডেজ খুলে আবার নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ান ভাইয়া আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলেন, "কি হলো আদ্র, বল? কিভাবে মায়েরার এমন অবস্থা হলো?" আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই আমার। আদ্র ভাইয়া বললেন, "জানিস না তোর বোন কতটা কেয়ারলেস? তেমনভাবে কেয়ারলেস ভাবে চলতে গিয়ে এটা করিয়েছে।" আদ্র ভাইয়ার কথা শুনে ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালেন। আমার প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ার প্রতি। তিনি কেন এটা বললেন? অন্য কিছুও তো বলতে পারতেন। এখন ভাইয়া আমাকে তার মহামূল্যবান ডাক্তারি লেকচার শোনাবে। আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি মুখ টিপে হাসছে। আয়ান ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে আমাদের যেতে বললেন। আদ্র ভাইয়া আমাকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই আমি তার কলার টেনে বললাম, "আপনার দরকার কি ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছুও তো বলতে পারলেন। মাই উইশ, নান অফ ইউর বিজনেস, গট ইট।" কথাটি বলে আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। প্রচুর রাগ লাগছে আমার, কিন্তু কিছু তো করার নেই। ১ সপ্তাহ পর তো হাত পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে। এখন আমি একা একাই চলাফেরা করতে পারি। এই কয়েকদিনে আদ্র ভাইয়া একদম পাল্টে গেছে। আগের থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ ওনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ার এমন কারণে বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাইয়া এখন আর আমার সাথে দেখা করে না। বিষয়টা বেশ অবাক করেছে আমাকে, যে আদ্র ভাইয়া কিনা আমাকে দেখা ছাড়া এক মুহূর্ত টিকতে পারতো না, সে কিনা পুরো ১ সপ্তাহ আমাকে না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি আমাকে ভুলে গেছেন? ক্লাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আদ্র কখনো মদ তো দূর, একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা মদের বোতল শেষ করছিল। তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, "আদ্র, কি করছিস এইসব? এত ড্রিঙ্ক করলে তোর হেলথ তো প্রবলেম হবে। কি হয়েছে তোর, একটু বলবি? এমন আচরণ করছিস কেন?" আদ্র নেশাক্ত কণ্ঠে বলে, "রোহিত, ওরা ওরা আমার মায়রাকে নিয়ে যাবে।" রোহিত অবাক হয়ে বলে, "কারা নিয়ে যাবে মায়রাকে? কি বলছিস তুই? ওর বাবা মা? কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগালি নোটিশও নেই।" "আছে মানে কি? কিভাবে?" আদ্র আর কিছু বলার আগেই রোহিতের কাঁধে ঢলে পড়ল। রোহিত আদ্রকে ধরে রেখেও সেন্সে নেই। রোহিত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, "বেশি ড্রিঙ্ক করার ফল।" জানালার ধারে বসে শূন্য আকাশপানে চেয়ে আছে মাইশা। চোখে পানি। মাইশা এখন হোস্টেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই থাকতে বলেছে আয়ান ওকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, "মেঘ, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো, কিন্তু কেন তুমি মিথ্যে কথা বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে এসো প্লিজ। তোমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব?" কান্না করে রাতের বেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছি। কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে। নিজের মনকে যতই কন্ট্রোল করার চেষ্টা করি, ততবারই আদ্র ভাইয়ের কথা মনে পড়ে। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেই। দরজা খোলার পর দেখি আদ্র ভাইয়া রোহিত ভাইয়ার কাঁধে ভর দিয়ে আছে। আমি কিছু একটা ভয় পেয়ে গেলাম। রোহিত ভাইয়া বলল, "ভয় পাওয়ার কিছু নেই। আদ্র ঠিক আছে, ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে।" আমি অবাক হয়ে বললাম, "ড্রিঙ্ক? কিন্তু ভাইয়া তো এসব।" আমার কথা শেষ হওয়ার আগেই রোহিত ভাইয়া বলল, "হুম, জানি আদ্র এসব খায় না। আসলে আজকে যে ওর কি হয়েছে আমরা কেউই জানি না।" আমি এখনো আদ্র ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। রোহিত ভাইয়া বলে, "একটু হেল্প করো, ওকে ওর রুমে দিয়ে আসি।" আমি আদ্র ভাইয়ার এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে তার রুমের দিকে নিয়ে গেলাম। টেবিলের উপরে পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পর পর আবার সিগারেটও টান দিচ্ছে। তখনই একটা ছেলে এসে বলল, "স্যার, খবর আছে, বল।" "স্যার, মেয়েটার খবর পেয়েছি।" আদনান মাহমুদ টেবিল থেকে লাফ দিয়ে নেমে এসে বলে, "কই থাকে?" "স্যার, বিটির ডিএমএ পড়ে।" আদনান মাহমুদ বাঁকা হাসি দেয়।
আদ্র ভাইয়াকে বেডে শুইয়ে দেওয়ার পর রোহিত ভাই চলে যায়। আমি আদ্র ভাইয়ার পাশে বসে তার মাথায় হাত দিলাম। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া, চেহারায় সেই উজ্জ্বলতা নেই। আগের থেকে বেশ শুকিয়ে গেছে তিনি, চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে আমাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। আমি ভয় পেয়ে কিছুটা দূরে সরে যাই, কিন্তু আদ্র ভাইয়া আমার হাত ধরে কাছে টেনে এনে আমার গাল দুটো ধরে বলে, ভালোবাসি মায়াপরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাব আমি। আদ্র কি বলছেন এসব, অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি, কেন বুঝিস না আমার ভালোবাসা। আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, কেন বুঝিস না মায়েরা, অতিরিক্ত চাই তোকে, তোকে ছাড়া আমি অসমাপ্ত, মারা যাব আমি তোকে ছাড়া। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি কাপা কণ্ঠে বললাম, ভালোবাসি। কি বললি, আর একবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন, মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে আমার সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালে স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভেতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়রার। মায়েরা অনেক কষ্টে নিজের চোখ খোলে, রাতে বেশ দেরিতে ঘুমিয়েছে ও। চোখ খোলা মাত্রই ছোটখাটো একটা ঝটকা খায় মায়েরা। মায়েরা দেখে আদ্র একদম ওর কাছে এসে ঘুমিয়ে আছে। মায়েরা নড়তেও পারছে না, কারণ আদ্র ওকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তখনই মায়েরার খেয়াল হয় কাল রাতের কথা। কাল রাতে আদ্র অনেক জেদ করেছিল মায়েরাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মায়েরা প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হয় আদ্রের কারণে। মায়েরা আলতো হাতে আদ্রের গাল স্পর্শ করে। হালকা কেঁপে ওঠে আদ্র, তবুও ঘুম ভাঙে না। মায়েরা ভাবছে কাল রাতের কথা, আপনাকে বলে তো দিলাম ভালোবাসি, কিন্তু আদৌ কি এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার যোগ্য। মায়েরার খেয়াল হয় তূর্ণার কথা। সাথে সাথে আদ্রের গাল থেকে হাত সরিয়ে নেয় ও। আপনাকে ভালোবাসতে পারবো না আমি, আপনি আমার না, বোন হয়ে কিভাবে নিজের বোনকে ঠকাবো আমি। আমি তূর্ণাকে ওয়াদা দিয়েছি আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবার নয়। মায়ের কথাগুলো ভেবে খুব সাবধানতার সাথে আদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্র এখনো গভীর ঘুমে মক্ত। মায়েরা রুমে এসে দরজা আটকে কান্না করে দেয়। ও এখন মনে প্রাণে দোয়া করছে যে আদ্রের যাতে কাল রাতের কথা মনে না থাকে। সকাল ৮টার দিকে ঘুম ভেঙে যায় আদ্রের। ঘুম থেকে ওঠা মাত্রই মাথা চেপে ধরে ও। বেশ মাথা ধরেছে ওর। আদ্র বেড সাইড টেবিলের দিকে তাকিয়ে দেখে তেঁতুলের পানি। ও চট করে উঠে গ্লাসটা হাতে নেয়। পানিটা খাওয়ার পর মাথা ব্যথা অনেকটাই কমেছে ওর। আদ্র নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা ব্ল্যাক টি শার্ট পরা, ভ্রু কুচকায় ও। আমি তো জ্যাকেট পরা ছিলাম, ড্রেস চেঞ্জ করলো কে? আর আমার টি শার্ট থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে কেন? রাতে কি রুমে কেউ এসেছিল? আদ্র নিজের মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। রেডি হয়ে নিচে নেমে আসে আদ্র। আদ্রের চোখ এখন মায়রাকে খুঁজছে, কিন্তু কোথাও ওর দেখা পেল না ও। তখনই পেছন থেকে আদ্রিতা বলে ওঠে, কাকে খুঁজছিস, মায়রা কই? ও কলেজে গেছে, ভুলে গেছিস আজকে ওর মেডিকেল ফার্স্ট ক্লাস। শিট আপু, আমি বেরোচ্ছি বলে দৌড়ে বাইরে চলে যায় আদ্র। বাইক নিয়ে রাস্তার টং দোকানের পাশে দাঁড়িয়ে আছে আয়ান। কারণ একটাই, জান্নাতের সাথে দেখা করা। জান্নাত হচ্ছে আয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। সেদিন ছাদে বলা কথাটা ও জান্নাতকে উদ্দেশ্য করে বলেছিল। জান্নাতের বাসা আর আয়ানদের বাসা একদম অ্যাটাচ করা। জান্নাত কখনোই আয়ানকে পছন্দ করে না। এমনকি পছন্দ তো দূর, জান্নাত আয়ানকে দেখলেই কেন যেন রেগে যায়, কারণটা অজানা আয়ানের কাছে। প্রায় ১০ বছর ধরে জান্নাতের পেছনে ঘুরছে আয়ান, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। আয়ান জান্নাতের কথা ভাবছিল, ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জান্নাত কলেজের উদ্দেশ্য। জান্নাতকে দেখা মাত্র আয়ান মুচকি হাসে। কিন্তু আয়ানের হাসি মুখে বেশিক্ষণ টিকল না। কয়েকজন ছেলে এসে আয়ানের মাথায় রড দিয়ে বাড়ি মারে। রাস্তায় লুটিয়ে পড়েও। পুরো রাস্তায় আয়ানের রক্ত গড়াগড়ি খাচ্ছে। আয়ান জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত বিশ্বজয়ের হাসি দিচ্ছে। আয়ান বুঝতে পারে কাজটা জান্নাতই ঘটিয়েছে। আয়ান অজ্ঞান হওয়ার আগেই বিড়বিড় করে বলে, বুঝবে একদিন আমার শূন্যতা, যেদিন থাকবো না আমি তোমার কাছে। আজ হাসছো, সেদিন কাঁদবে। হ্যাঁ, আমার জন্যই কাঁদবে সেদিন। হয়তো দেরি হবে একটু, কিন্তু তাতে কি, আমার ভালোবাসা তো একটু হলেও সার্থক হবে। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আজীবনের মতো চুপ হয়ে যায় ও। মেঘের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ডক্টররা প্রায় আশা ছেড়ে দিয়েছে বলা চলে। মেঘের ব্রেন অপারেশন করা হলেও বাঁচতে পারে। কিন্তু মেঘের অবস্থা এতটাই খারাপ যে মেঘকে একটা ইঞ্জেকশন দিতে হলেও ১০ বার ভাবতে হয়। সেখানে অপারেশন করাটাও বেশ কঠিন। মেঘের পাশে বসেছিল মেঘলা। চোখে ওর মেঘকে হারানোর তীব্র ভয়। মেঘ অনেক কষ্ট করে মেঘলাকে বলে, আপু প্লিজ ডক্টরকে বল না আমাকে আর কয়েক মাস বাঁচিয়ে রাখতে। আমি আমার বাচ্চাকে দেখে মরতে চাই, প্লিজ আপু।
মেঘলা কি বলবে জানা নেই, ও ঠোঁট কামড়ে কান্না করেই যাচ্ছে। মায়েরা কলেজে এসে আশেপাশে ঘুরে দেখছে, তখনই কেউ পেছন থেকে ওর চোখ আঁকড়ে ধরে। মায়েরা হকচকিয়ে ওঠে, কিন্তু পরক্ষণে ও মুচকি হাসি দিয়ে বলে, আয়না তুই? আয়না মায়েরা চোখ ছেড়ে ওর সামনে এসে মন খারাপ করে দাঁড়ায়। আয়না বলে, প্রত্যেকবার কিভাবে বুঝেছে সেটা আমি সোলমেট যে। কবে দেশে আসলি? আজকেই, আরে এখানেই ভর্তি হয়েছি। মায়েরা খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? হ্যাঁ। তখনই পেছন থেকে রোহান বলে ওঠে, আমাকে তো এখন চেনেই না কেউ, আমি তো রাস্তার মানুষ, তাই না? আয়না হেসে বলে, না তুমি রাস্তার ভিখারি। পরে আয়না আর মায়েরা দুজনে খিলখিল করে হেসে দেয়। মায়েরা হাসি থামিয়ে বলে, কেমন আছো ভাইয়া? কেমন আর থাকবো বলো, তোমার ফ্রেন্ড তো আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ফেলেছে মন খারাপের নাটক করে। আয়না রেগে গিয়ে বলে, কি বললে? ওরা কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাঁক করে। মায়েরা আদ্রকে দেখে কিছুটা চমকে যায়, আর আদ্র মায়েরার দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দেয়। আয়নের হাত ধরে একাধারে কেটে যাচ্ছে মায়েরা, অতিরিক্ত কাদার ফলে চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে মায়েরার। আদ্র বিরক্ত নিয়ে তাকিয়ে আছে মায়েরার দিকে, ওর মতে ডাক্তার তো বলেছে যে আয়ন ঠিক হয়ে যাবে, তারপরেও এত কাদার কারণ খুঁজে পাচ্ছে না আদ্র। আদ্র মায়রার কাছে এসে বলে, মায়রা কান্না বন্ধ কর, ডাক্তার তো বলেছে আয়ন ঠিক হয়ে যাবে, তারপরেও এত কান্না করার কি আছে, নিশ্চুপ। মায়রা আমি তোকে থামতে বলেছি। মায়রা কান্না না থামিয়ে নিজের মতো করে কেঁদেই যাচ্ছে। আদ্র রেগে মায়রার হাত ধরে টান দিয়ে কেবিন থেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে আসা মাত্রই ওদের দেখে বাড়ির সবাই অস্থির হয়ে দৌড়ে আসছে। আদ্র ওনাদের দিকে তাকিয়ে বললেন, ভেতরে যান, আমি আসছি। বলে মায়রাকে টানতে টানতে নিয়ে যায়। মায়রা কিছু বলতেও পারছে না, ও এখনো আয়নের অ্যাক্সিডেন্টের শক কাটিয়ে উঠতে পারেনি। আদ্র আর মায়রার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মায়রার বাবা। তিনি বলেন, আদ্র মায়রাকে এভাবে টেনে কই নিয়ে যাচ্ছে? আদ্রিতা আমতা আমতা করে বলে, আরে চাচু ওইটা ওদের ব্যাপার, ওদের উপরে ছেড়ে দাও। মায়রার বাবা ভ্রু কুচকে বলে, ওদের ব্যাপার মানে? চাচু ছাড়ো তো, এখন আয়ানকে দেখতে চলো। আদ্রিতা মায়রার ভ্রুং ভাং বুঝিয়ে আয়ানকে দেখতে নিয়ে যায়। আয়নের মাথার ক্ষত অতটা গভীর নয়, তাই ও এই যাত্রায় বেঁচে যায়। আপাতত ওকে অজ্ঞান করে রাখা হয়েছে। আদ্র মায়রাকে হসপিটালের ছাদে নিয়ে এসে রেলিংয়ের সাথে চেপে ধরে। আদ্র রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আছে মায়রার দিকে, কিন্তু আজ কেন যেন মায়রার এই দৃষ্টিটাকে ভয় পাচ্ছে না। নিজের ভাইয়ের চিন্তায় বিভোর আদ্র মায়রাকে ক্রোধান্বিত স্বরে ধমক দিয়ে বলে, প্রবলেম কি তোর? কান্না থামাতে বলেছি, শুনিস না? কথার অবাধ্য হতে বেশ ভালো লাগে না তোর? আদ্রের ক্রোধান্বিত স্বর শুনে মায়রাকে কাঁপাতে বাধ্য করে। ও এতক্ষণ মাথা নিচু করেই ছিল, এবার ধীরে ধীরে মাথা উঁচু করে আদ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। মায়রার এমন দৃষ্টিতে আদ্রের বুকে ঝড় বয়ে যায়। মায়রার গাল ঠোঁট সহ পুরো মুখে লাল গোলাপি বর্ণ ধারণ করেছে। আদ্র এক দৃষ্টিতে মায়রার ঠোঁটের দিকে নেশাক্তভাবে তাকিয়ে আছে। বেশ টানছে ওকে মায়রার গোলাপি ঠোঁটজোড়া। আদ্রের দৃষ্টি বুঝতে পেরে মায়রা ওর বাম হাত দিয়ে আদ্রের বুক স্পর্শ করে নিজের থেকে হালকা দূরে সরিয়ে দেয়। মায়রা স্পর্শে আদ্রের হুঁশ ফেরে। ও মায়রার থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায়, না হলে নিজেকে সামলাতে পারবে না শিওর। আদ্র বাহিরের দিকে দৃষ্টি দিয়ে মায়রার উদ্দেশ্য বলে, কেঁদে নিজের চোখের পানি অপচয় করার কোনো লজিকই দেখছি না আমি। তুই কাঁদলে তো আর আয়ান সুস্থ হয়ে উঠবে না, তাই না? আর তাছাড়া ডাক্তার তো বলেছে যে আয়ান ঠিক হয়ে যাবে। মায়েরা কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়েরার কান্নার কারণ আয়ান না, শুধু অন্য কারণও আছে, তা তো আর আদ্র জানে না। আদ্র আবার বলল, তূর্ণা এসেছে শুনলাম। মায়েরার বুক ধক করে ওঠে। মায়েরার কান্নার অন্য একটি কারণ হচ্ছে তূর্ণা। আজ দুপুরের দিকেই তূর্ণার ফ্যামিলি দেশে এসেছে। খবরটা জানা মাত্রই মায়েরার মন ছটফট করতে থাকে। মায়েরা কাপা কণ্ঠে বলে, আদ্র বাহির থেকে দৃষ্টি সরিয়ে মায়েরার দিকে তাকায়। ভ্রুযুগল কুঁচকাইত আদ্রের। অন্ধকারে মায়েরা স্পষ্ট আদ্রের মুখে বিরক্তির ছাপ বুঝতে পারছে, কিন্তু কারণটা জানা নেই। মায়েরা মনে মনে নিজেকে প্রশ্ন করে, তূর্ণার কথাতে আদ্র ভাইয়া বিরক্ত কেন হলো? আদ্র বিরক্ত স্বরে বলে, প্রচুর জ্বালায় মেয়েটা, ওইটা মেয়ে নাকি সুপার গ্লু কে জানে, সব সময় আঠার মতো চিপকে থাকে, বিরক্তিকর একটা। আদ্রের কথায় মায়েরা হাসে, মন খুলে হাসে। আদ্রের কথায় যতটা মজা পেয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে। এই ভেবেছে আদ্র ভাইয়াও তাহলে মায়রাকে ভালোবাসে না। শত কষ্টের মাঝে একটু হলেও শান্তি অনুভব করে মায়রা, কিন্তু এই শান্তিটুকু হয়তো বেশিক্ষণ টিকবে না ওর কপালে। মায়রার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আদ্র। চোখের পলক পড়ছে না ওর, চোখের পলক পড়লে যেন মায়রা হারিয়ে যাবে। তার ভয়ে চোখের পলকও ফেলছে না ও। আদ্রের উইকনেস হচ্ছে মায়রার হাসি। মায়রা যদি মুচকি হেসে ওর কাছে কোনো আবদার করে, তাহলে সেটা ফেরানোর সাধ্য আদ্রের নেই। আদ্র অন্যমনস্ক হয়ে মায়রার হাসির দিকে তাকিয়ে বলে, তোর হাসিটা অনেক সুন্দর, এমনভাবে আর হাসিস না, তাহলে আমাকে অকালে ওপরে টিকিট কাটতে হবে। আদ্রের কথাটা শোনা মাত্রই মায়রার হাসা বন্ধ হয়ে যায়। সাথে সাথে ওর গাল দুটো লাল বর্ণ ধারণ করে। মায়রার এটা ছোটবেলার স্বভাব।
কেউ ওর একটু প্রশংসা করলেও লজ্জায় কুঁকড়ে যায়। মায়েরা মাথা নিচু করে আঙ্গুল মোচড়াতে থাকে। মায়েরা লাল গালগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আদ্র। ও মায়েরা সামনে গিয়ে ওর গাল দুটো নিজের হাতে ধরে দুই গালে দুটো কামড় দিয়ে চুমু দেয়। তারপর সাথে সাথে মায়েরা থেকে দূরে সরে যায়। আদ্রের এহনো কাণ্ডে মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মাইশার প্রেগনেন্সির আর 4 মাস সম্পূর্ণ হলো, তাই আজকে আবার নতুন করে চেক আপ করাতে এসেছে ও। মাইশা ডাক্তারের কাছে বসে আছে। ডাক্তার ওকে দেখা মাত্র জিজ্ঞেস করে, আরে মাইশা যে, তা মেঘের কি অবস্থা, দেশে এসেছে নাকি? মানে, মেঘের তো ব্রেন টিউমার ছিল, আমার কাছে চিকিৎসা করাচ্ছিল ও। কিন্তু ওর অবস্থা বেশ খারাপ ছিল, তাই বিদেশে নিতে বলেছিলাম। ডাক্তারের কথা শুনে অজ্ঞান হয়ে যায় মাইশা। হসপিটালের ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়রা। আদ্র ফোনে কথা বলায় ব্যস্ত। মায়রা রেলিং ধরে দাঁড়িয়ে ঢাকার ব্যস্ত নগরী দেখছে। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আদ্র তাড়াতাড়ি ফোনে কথা বলে মায়রার কাছে এগিয়ে যায়। আদ্র মায়রার কাছে গিয়ে দেখে মায়রা পুরো ভিজে গেছে, শীতে কাঁপছে ও। আদ্র মায়রার কাছে এগিয়ে বলে, চল সাইডে দাঁড়াই, এই অবস্থাতে নিচে যাওয়া যাবে না। মায়রা আর আদ্র ছাদের এক সাইডে এসে দাঁড়ায়। শীতে প্রচন্ড কাঁপছে মায়রা। আদ্র মায়রার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আদ্র মায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরার পর মায়রা শিউরে ওঠে। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে মায়রার। মায়রার কাঁপুনির কারণে আদ্র মায়রাকে আরো একটু জোরে জড়িয়ে ধরে। আদ্র মায়রার কানের কাছে গিয়ে বলে, বেশি ঠান্ডা লাগছে? আদ্রের এমন শীতল কণ্ঠ শুনে আর এক দফা কেঁপে ওঠে মায়রা। ও মাথা নিচু করে বলে, নিচে চলুন প্লিজ। আদ্র মায়রাকে ছেড়ে দেয়, তারপর নিজের পরনের শার্টটা খুলে মায়রাকে পরিয়ে দেয়। আদ্রের শরীরে এখন শুধুমাত্র একটা পাতলা গ্রে কালারের টি শার্ট আছে। আদ্র মায়রাকে শার্টটা পরিয়ে দিয়ে বলে, এখন চল। মায়রা ইতস্তত বোধ করে বলে, আপনার ঠান্ডা লাগছে না? মায়রার প্রশ্ন শুনে আদ্র স্মিত হাসে। চল। মায়রা হাঁপ ছেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। জান্নাত নিজের রুমে অস্থিরভাবে পায়াচারি করছে। ওর অস্থিরতার একটাই কারণ, আর সেটা হচ্ছে আয়ান। কিন্তু জান্নাত ভেবে পাচ্ছে না কেন ও আয়ানকে নিয়ে এতটা চিন্তিত। ও তো নিজেই চেয়েছিল যে আয়ান মারা যাক, তাহলে এখন কেন আয়ানের জন্য খারাপ লাগছে? জান্নাত কথাগুলো ভাবছিল, তখনই ওর আম্মু ওর রুমে প্রবেশ করে। তিনি জান্নাতকে উদ্দেশ্য করে বলে, এভাবে পায়াচারি করছিস কেন জান্নাত? জান্নাত মায়ের দিকে অপরাধমূলক দৃষ্টিতে তাকায়। জান্নাতের আম্মু জান্নাতের এমন দৃষ্টিতে কিছুটা চিন্তিত হন। জান্নাতের আম্মু চিন্তিত স্বরে বলেন, কি হয়েছে জান্নাত, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছিস তুই? কিছু কি হয়েছে? জান্নার মায়ের হাত ধরে বেডে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জান্নাতের হাত দিয়ে ওর আম্মুকে ইশারা করে বলে মাথায় বিলি কেটে দিতে। জান্নাতের আম্মু তাই করেন। জান্নাত এবার মুখ খোলে ও বলে, আচ্ছা আম্মু, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করলে কি খুব বেশি ক্ষতি হয়? মেয়ের এমন প্রশ্নে জান্নাতের আম্মু কিছুটা চমকায়। তিনি বলেন, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করা ঠিক না মা। তাহলে এটা স্বার্থপরতার পরিচয় বহন করে। যদি পারো তাহলে ব্যাপারটা সংশোধন করার চেষ্টা করো, কিন্তু খারাপ কাজ করা ঠিক না। কারণ তুমি যে খারাপ কাজটা করবে সেটা হয়তো তোমাকে কোনো না কোনো সময় অনুশোচনা জাগাবে, তোমার খারাপ লাগা কাজ করবে। জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আসলে ওর প্রচন্ড অনুশোচনা কাজ করছে ওর। ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ও। জান্নাত হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। মেয়ের হঠাৎ কান্না করাতে ভড়কে যায় জোহরা বেগম, জান্নাতের মায়ের নাম। জোহরা বেগম অস্থির হয়ে জান্নাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? জান্নাত কেঁদে কেঁদে বলে, আম্মু আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি করেছিস বল আমাকে। জান্নাত ওর আম্মুকে সব খুলে বলে। সবকিছু শোনার পর জোহরা বেগম জান্নাতের গালে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দ শুনে পাশের রুম থেকে জান্নাতের বাবা দৌড়ে আসে। তিনি এসে জান্নাতকে আগলে নিয়ে জোহরা বেগমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি হলো, মেয়েটাকে মারছো কেন? কেন মেরেছি ওকে জিজ্ঞেস করো। ছি, আমার তো লজ্জা করছে, আমি তোর মতো একটা মেয়েকে পেটে ধরেছি। এতটা নীচ তুই কিভাবে হলি জান্নাত? জান্নাত মায়ের রাগী কণ্ঠস্বর শুনে জোরে কান্না করে দেয়। মায়েরা আর আদ্র নিচে নামা মাত্রই কোথা থেকে যেন তুর্না দৌড়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে। কই ছিলে আদ্র, আই মিস ইউ সো মাচ। মায়েরা আর আদ্র দুজনে অবাক তুর্নাকে এই সময় এখানে দেখে। তার থেকেও বেশি অবাক তুর্নার ড্রেস আপ দেখে। তুর্নার পরনে একটা 3/4 প্যান্ট আর খুব ছোট একটা স্লিভলেস শার্ট। তার থেকেও বড় কথা, শার্টের প্রথম 2টা বোতাম খোলা। আদ্র বিরক্ত হয়ে তুর্নার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আদ্র তুর্নাকে একটা ধমক দিয়ে বলে, এসব কি তুর্না, পাবলিক প্লেসে এসে এভাবে জড়িয়ে ধরছিস কেন মাথায়? আদ্র সম্পূর্ণ কথা শেষ করার আগেই তুর্নার ড্রেস আপ দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আদের রাগও লাগছে বেশ, কিন্তু হসপিটালে সিন ক্রিয়েট করা ঠিক হবে না ভেবে চুপ আছে। তুর্না ঢং করে বলে, কি হলো জান, কথা বলছো না কেন? আর তুমি মাথা নিচু করে আছো কেন? আদ্রের ইচ্ছে করছে তুর্নাকে একটা থাপ্পড় মারতে।